এখন আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের নবম পরিচ্ছেদটা পাঠ করব। কেমন? তো এর আগে আমরা অষ্টম পরিচ্ছেদে জেনেছি যে শঙ্কর আর আলভারেজ দুজন যখন বনের মধ্যে একটি তাঁবু তৈরি করে এবং সেখানে আশ্রয় নেয়, হঠাৎই তারা মাঝরাতে একটি বিকট আওয়াজ শুনতে পায় এবং আওয়াজ শোনার পর শঙ্কর যখন তাড়াহুড়ো করে বেরিয়ে এসে দেখতে যায় যে কিসের আওয়াজ, তখন তাকে আলভারেজ সতর্ক করে যে বনের মাঝখানে এরকম কখনো বেরোনো উচিত নয়, যে কোনো বন্য জন্তু আক্রমণ করতে পারে, তো বন্দুক নিয়ে বেরোনো ওই জন্য উচিত। তো তাদের মধ্যে কথাবার্তা চলে। তারা আমি অষ্টম পরিচ্ছেদটা একটু ছোট করে ব্যাখ্যা করে দিচ্ছি আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি তারপর নবমটা স্টার্ট করছি। ওকে? তো অষ্টমে তখন দেখি আমরা যে আলভারেজ প্রচণ্ড অভিজ্ঞ একজন পর্যটক। সে সেই জন্য শঙ্করকে যথারীতি কী বলবো গাইড করে, মানে তাকে নির্দেশ দেয় যে কীভাবে কী করা উচিত বনের মধ্যে। তো সেই মতো শঙ্কর তার কথা শোনে এবং তারা যখন তাঁবুর বাইরে বেরোয় তখন দেখে এক প্রকট আওয়াজ হচ্ছে, বিকট একটা আওয়াজ শোনা যায় এবং দূরে আগুনের শিখা দেখতে পায়। তো আর দেখে কি প্রচুর জন্তু জানোয়ার ওখান থেকে, মানে রিক্টার্সভেল যে পাহাড় ছিল সেই পাহাড়ের এক কোণ থেকে, অর্থাৎ পশ্চিম দিক থেকে অনেক জন্তু জানোয়ার ছুটে আসতে দেখা যায়। তার মধ্যে বাঘ, শেয়াল, বেবুন, বুনো মহিষ, চিতাবাঘ, সমস্ত জন্তু জানোয়ার ছুটে আসতে থাকে। তো সেটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং আলভারেজ তখন শঙ্করকে বলে যে কাছাকাছি কোনো অগ্নুৎপাত হয়েছে, সেই অগ্নুৎপাতের আওয়াজে তারা ভয় পেয়ে ছুটে আসছে, তো সেখানে তাদের থাকাটা নিরাপদ নয়। তো এই বলে তাদের মধ্যে কথাবার্তা চলে এবং সেই বীভৎস দৃশ্যের সম্মুখীন হয় তারা সেই দেখে এবং যখন সেই পাহাড় অগ্নুৎপাত থেকে যে পাথর যখন ছিটকে আসতে থাকে তখন তারা ঠিক করে ওখান থেকে তাঁবু গুটিয়ে অন্যদিকে যাওয়া উচিত, মানে পূর্ব দিকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়া উচিত, নিজেদের একটু নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া উচিত। তো সেই মুহূর্তে তারা এখানে কিছুটা ব্যাখ্যাও দিয়েছে যে কি বলেছে না, সেখানে যেন একটা প্রকাণ্ড আগ্নেয়লীলা শুরু হয়েছে। আগ্নেয়লীলা মানে অগ্নুৎপাতের যে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হচ্ছে, রাঙা হয়ে উঠেছে সমস্ত দিগন্ত, সেই প্রলয়ের আলোয় আগুন রাঙা মেঘ ফুঁসিয়ে উঠেছে পাহাড়ের চূড়ো থেকে 2000 ফুট উঁচু পর্যন্ত, মানে এতটাই অগ্নুৎপাত হচ্ছে সেটা 2000 ফুট পর্যন্ত উচ্চতা নিচ্ছে। সঙ্গে সঙ্গে কি বিশ্রী গন্ধকের উৎকট নিঃশ্বাস রোধকারী গন্ধ, যে অগ্নুৎপাত হয় তাতে বিভিন্ন খনিজ পদার্থ গলে যখন বেরোয় তাতে গন্ধকের মতো একটা গন্ধ পাওয়া যায়, সেটাই এখানে বলেছে। ঠিক আছে? আচ্ছা, আলভারেজ সেদিকের চেয়ে ভয় ও বিস্ময় বলে ওঠে আগ্নেয়গিরি, সান্টা আনা গ্রাসিয়া ডা কর্ডোভা। তো তখন আগ্নেয়গিরিটার নাম বলে, মানে অনুমান করে বলে। পরে জানতে পারে, পরে এখানে কি বলে যে ম্যাপ দেখে আলভারেজ সেই আগ্নেয়গিরির নাম পায়, সেটার নাম হচ্ছে ওল্ডোনিও লেঙ্গাই। প্রাচীন জুলু ভাষায় এর মানে হচ্ছে অগ্নিদেবের শয্যা। তখন আলভারেজ ব্যাখ্যা করে যে ম্যাপ অনুযায়ী এই আগ্নেয়গিরির নাম হচ্ছে ওল্ডোনিও লেঙ্গাই, যেটা একটা জুলু ভাষায় লেখা একটা নাম, এর মানে হচ্ছে অগ্নিদেবতার শয্যা। তো আগে যারা মানুষ বসবাস করতো তারাও এই আগ্নেয়গিরিটার বহুদিন ধরে অগ্নুৎপাত দেখেনি, বহু বছর ধরে এটা সুপ্ত অবস্থায় ছিল, এটা হঠাৎই এরকম অগ্নুৎপাত হয়। তো সেটা তারা দেখে এবং তারা পশ্চিম দিকে, মানে আলভারেজ শঙ্কর এইটা দেখে পূর্ব দিকে আশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং পূর্ব দিকের পাহাড়ে উঁচুতে উঠে তারা একটি তাঁবু তৈরি করে সেখানে আশ্রয় নেয়। কিন্তু সেখানেও যখন তাদের দেখে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে জ্বলন্ত পাথর ছিটকে আসছে, তখন তাদের সেই জ্বলন্ত পাথরে তাদের তাঁবু পুড়ে যায় এবং আলভারেজ আহত পর্যন্ত হয়। ঠিক আছে? তারপর এরপরই আমরা পরের পরিচ্ছেদ দেখব যে নবম পরিচ্ছেদে কী বলছে। কেমন? আর তোমরা এখানে শব্দার্থগুলো পড়ে, প্রত্যেক কটা পরিচ্ছেদে যে শব্দার্থ দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো প্রত্যেক কটা অর্থ পড়ে নেবে। কেমন? এবার আমরা নবম পরিচ্ছেদটা শুরু করছি। কেমন? বলছে আগ্নেয় পর্বতের, আমি সামারি বলবো, আমি একটা সংক্ষেপ বলবো, তোমরা বাড়িতে রিডিং পড়বে তাহলে বুঝতে পারবে। রিডিং পড়াচ্ছি না পুরোটা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তাহলে তোমাদের বোঝা হয়ে যাবে জিনিসটা কি বলতে চাইছে, বুঝতে পারবে। কেমন? আচ্ছা, আগ্নেয় পর্বতের অত কাছে বাস করা আলভারেজের উচিত বিবেচনা করলে না।
ওল্ডনীয় লেঙ্গাই পাহাড়ে ধুমায়িত শিখর দেশের সান্নিধ্য পরিত্যাগ করিয়া তারা পশ্চিম ঘেঁষে চলতে লাগলো। কি বলছে এবার, যে আগ্নেয়গিরি তার পশ্চিম ঘেঁষে চলতে থাকলো, তারা অন্যদিকে যেতে থাকলো নিজেদের নিরাপদ স্থানে রাখার জন্য। এরকমই যেতে যেতে তারা দেখে একটি জঙ্গলের, পাহাড়ের মধ্যে কিছু জঙ্গল দেখতে পায় এবং সেখানে বর্ষার জলে সেই জঙ্গল বা সেই বন আরও ঘন হয়ে উঠেছে। সেখানে অনেক গাছ দেখতে পায় এবং বড় বড় গাছের মধ্যেই সেখানে তারা একটা তাঁবু তৈরি করে এবং আশ্রয় নেয়। তো তাঁবু তৈরি করে যখন আশ্রয় নেয়, সেরকম যখন তারা রাতে সেই তাঁবুতে আশ্রয় নিয়েছে, হঠাৎই আবার রাতে এরকম আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ শুনতে পায় এবং তার আগে যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে আলভারেজ তাঁবুর বাইরে গিয়ে ঠিক করতে থাকে যে তারা কোন দিকে যাবে। তারা দিক হারিয়ে ফেলেছিল। কারণ এখানে একটা লাইন বলছে, সেটা দেখে ছোট বড় কত ঝর্ণাধারাও পার্বত্য নদী বয়ে চলেছে, তাদের মধ্যে একটাও আলভারেজের পূর্ব পরিচিত নয়। আলভারেজ তো এই জঙ্গলে আগেও এসছে, তো এর মধ্যে বা এই পথ দিয়ে যে গেছে সেখানে বলছে পূর্ব পরিচিত, মানে আগে কখনো দেখেনি। কেমন? এইবার এই জায়গায় ওরা এসে উপস্থিত হলো, যেখানে চারিদিকে চুনাপাথর, গ্রানাইটের ছোট বড় পাহাড়, প্রত্যেক পাহাড়ের গায়ে নানা আকারের গুহা। যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের মধ্যে ছোট ছোট অনেক গুহা রয়েছে। স্থানটা প্রাকৃতিক দৃশ্য রিক্টার্স বেল্টের সাধারণ দৃশ্য থেকে একটু অন্যরকম। এখানে বন তত ঘন নয়, কিন্তু বড় বড় গাছ চারিদিকে, আর যেখানে সেখানে পাহাড় ও গুহা, মানে প্রত্যেক পাহাড়েই একটা করে গুহা দেখতে পাওয়া যাবে। তো এটাই একটা উঁচু ঢিবির মতো গ্রানাইটের পাহাড়ের উপর তারা তাঁবু ফেলে রইল এবং এখানে আসা পর্যন্ত শঙ্করের মনে হয়েছে জায়গাটা ভালো নয়। কি একটা অস্বস্তি বা মনের মধ্যে একটা আসন্ন বিপদের আশঙ্কা, তা সে না পারে ভালো করে নিজে বুঝতে, আর না পারে আলভারেজকে বোঝাতে। ঠিক আছে? তো এরপরই ঘটনা ঘটে, একদিন আলভারেজ বললে, মানে ওই তাঁবু গেড়ে ওখানে যখন থাকে, তারপর কি হয়, একদিন আলভারেজ বললে, সব মিথ্যে শঙ্কর, আমরা এখনও বনের মধ্যে ঘুরছি। মানে তারা এখনও দিক ঠিক করতে পারেনি তারা কোন দিকে, তারা বনের মধ্যে ঘুরে যাচ্ছে চক্রাকারে। একটা বনের মধ্যে গেলে সেখানে একটা বিপদের আশঙ্কা, যেমন জন্তু জানোয়ার, তেমনি অপর একটি আশঙ্কা হচ্ছে একই জায়গায় বারবার ঘুরে সেখানে মারা যাওয়া। কারণ হয়তো পথ ভুল করে সেই জঙ্গলের মধ্যে একই জায়গায় ঘুরতে ঘুরতে তৃষ্ণায় ক্ষুধায় মানুষ একসময় মারা যায়। এটা একটা যেমন ভয়, তেমনই জন্তু জানোয়ারের ভয় থাকে। তো সেখানেই আলভারেজ বলছে যে মিথ্যা, সব মিথ্যা, আমরা একই জায়গায় ঘুরে বেড়াচ্ছি। কারণ কি, আগেই পড়েছিলাম যে জঙ্গলে ঘুরতে গেলে বা জঙ্গলে কিছু সন্ধানে গেলে সেখানে গাছের মধ্যে মার্কা করতে হয়, মানে চিহ্ন রাখতে হয়, যাতে সেই রাস্তাটা চিনতে পারা যায় যে এই রাস্তায় আমি আর আগে আসেনি। ঠিক আছে? তো এখানে বলছে যে একদিন আলভারেজ বললে, সব মিথ্যে শঙ্কর, আমরা এখনও বনের মধ্যে ঘুরছি। আর সেই গাছটা আবার দেখেছি, সেই DA লিখে রেখেছিল গাছে, সেই গাছটা। তো সম্ভবত এবার বলছে, অথচ তোমার মনে আছে আমরা যতদূর সম্ভব পশ্চিম দিক ঘেঁষেই চলেছি আজ 15 দিন। তো কী করে আমরা এই সব গাছের কাছে আসতে পারি? শঙ্কর বললে, তবে এখন কি উপায়? উপায় আছে, আলভারেজ বলছে, উপায় আছে। রাতে একটা বড় গাছের ওপর উঠে আমাদের নক্ষত্র থেকে দিক নির্ণয় করতে হবে। তো এটাই যখন ঠিক হয়, তখন এক রাত্রে আলভারেজ তাঁবু থেকে বেরিয়ে গাছের ওপর উঠে যখন নক্ষত্রের দিক নির্ণয় করতে যায়, তখনই শঙ্কর তাঁবুর ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজটা অনেকটা মানুষের পায়ের মতো, কিন্তু পরেই ধীরে ধীরেও বুঝতে পারে কোনো মানুষ পায়ে বস্তা বেঁধে হাঁটলে যেমন একটা ঘষড়ে বা টেনে টেনে নিয়ে যাওয়ার আওয়াজ হয়, সেরকমই একটা আওয়াজ সে অনুভব করে। এবং কিছুক্ষণ পরেই তার ভুল ভেঙে যায়, এটা কোনো মানুষ নয়, এটা কোনো বড় আকারের জন্তু যে তার তাঁবুর দিকে এগিয়ে আসছে। তো এই বুঝতে পেরে সে তখন একটা আলভারেজের উইনচেস্টার রিপিটারটা, মানে হচ্ছে উইনচেস্টার রিপিটার হচ্ছে আলভারেজের বন্দুকের একটা নাম, তখন সে বন্দুকটা তুলে তাঁবুর দরজার দিক থেকে তাক করতে থাকে বাইরে। তার আগে শঙ্কর কী করছে, তাঁবুর মধ্যে বসে সে সেই বইটা পড়ছিল, যে বইটা সে জঙ্গলে আসার সময়, গ্রাম ছেড়ে জঙ্গলে আসার সময় নিজের সাথে নিয়ে এসেছিল। সেটা হচ্ছে রাজসিংহ, কার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাস। সে বহুবার এটা পড়েছে, যখনই সময় পেয়েছে বনের মধ্যে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, তখনই সে পড়েছে। তো সেই অবস্থায় সে রাইফেল হাতে বাইরের দিক তাক করে গুলি ছোড়ে এবং অপর দিকে কিছু গুলির আওয়াজ শুনতে পায়। তখন সে বুঝতে পারে যে আলভারেজ হয়তো বিপদে আছে। সেই জন্য সে
গুলি ছোড়ার পরই এখানে কি বলে না, শঙ্কর একটু ভয় খেয়ে সংযম হারিয়ে ফেলে রাইফেল ছুঁড়ে বসলো। এরপর দুবার সঙ্গে সঙ্গে মিনিট দুই পরে দূরের গাছের মাথা থেকে প্রত্যুত্তরে দুইবার রাইফেলের আওয়াজ পাওয়া গেল। আলভারেজ মনে ভাবছে শঙ্করের কোনো বিপদ উপস্থিত, নতুবা রাতে খামোকা রাইফেল রিভলভার ছুড়বে কেন। বোধহয় সেই তাড়াতাড়ি নেমেই আসছে। এদিকে চারিদিক থেকে বন্দুকের আওয়াজে জানোয়ারটা বোধহয় পালিয়েছে, আর তার সারা শব্দ নেই। শঙ্কর টর্চ জেলে তাঁবুর বাইরে এসে ভাবলে আলভারেজকে সংকেতে গাছ থেকে নামতে বারণ করবে। এমন সময় কিছু দূর বনের মধ্যে হঠাৎ আবার দুটি পিস্তলের আওয়াজ, সেই সঙ্গে একটা অস্পষ্ট চিৎকার শুনতে পাওয়া গেল। তখন শঙ্কর কী করলো, শঙ্কর যখন তাঁবু থেকে বেরিয়ে এসে টর্চ নিয়ে দেখতে গেল, তখন দেখে যে অপর দিক থেকে দুটো রিভলভারের গুলির আওয়াজ এবং একটা অস্পষ্ট মানুষের কষ্ট আর্তনাদের আওয়াজ। সেই আওয়াজ শুনে যখন সে এগিয়ে যায় বনের মধ্যে, তখন দেখে একটা বৃহৎ গাছের তলায় আলভারেজ মৃত অবস্থায়, আধমরা অবস্থায় শুয়ে আছে এবং তার গায়ের জামা ছিন্ন বিচ্ছিন্ন, তার গায়ের রক্তাকার, তার গলা কাত হয়ে রয়েছে। তো তখন বুঝতে পারে কোনো জন্তু আলভারেজকে আক্রমণ করেছিল। তো এই সব দেখে শঙ্কর তাকে তাড়াতাড়ি তাঁবুর মধ্যে নিয়ে আসে এবং তার জ্ঞান হারা অবস্থায় দেখে শঙ্কর ভীত এবং আতঙ্কিত হয়ে যায়, কারণ সে বুঝে উঠতে পারে না কি করবে। তো ধীরে ধীরে আলভারেজের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। সে নিজের ভাষায় কিছু কথা বলে যা শঙ্কর বুঝতে পারে না। এরকমই একদিন যাওয়ার পর তার জ্ঞান ফেরে, সে শঙ্করের সাথে কথা বলে এবং কী বলে, তখন আলভারেজের সাড়া নেই, তার ঠোঁট দুটো একবার যেন নড়ে উঠল, কি যেন বলতে গেল। সে শঙ্করের দিকে চেয়েই আছে, অথচ সে চোখে যেন দৃষ্টি নেই, অথবা কেমন যেন নিষ্প্রিয় উদাস দৃষ্টি। কি হয়, অনেক সময় মানুষ তাকিয়ে থাকে কিন্তু তার দৃষ্টি নেই, সে ভয় বা এতটাই শরীরে কষ্ট হচ্ছে, সে তাকিয়ে রয়েছে, কোনো সাড়া নেই তার মধ্যে। ঠিক আছে, এমনই বলছে কোনো এক অসাধারণ বলশালী জন্তু তীক্ষ্ণ নখে ও দন্তে পিঠখানা চিরে ফালা করে দিয়েছে। মানে কোনো জন্তু তাকে আক্রমণ করেছে এবং নখ আর দাঁত দিয়ে তাকে পুরো চিরে ফালা করে দিয়েছে। সারা রাত্রি এইভাবেই কাটলো। আলভারেজের সাড়া নেই, সংজ্ঞা নেই। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ যেন চেতনা ফিরল। শঙ্করের দিকে বিস্ময় অচেনার দৃষ্টিতে চেয়ে দেখলো, যেন এর আগে কখনো শঙ্করকে দেখেনি। শঙ্করকে সে চিনতে পারছিল না। পরে ধীরে ধীরে শঙ্করকে চিনতে পারে এবং তাকে ইংরাজি ভাষায় শঙ্করকে বলে, তাঁবু ওঠাও, এখান থেকে যেতে হবে, তাঁবু ওঠাই, চলো যাই। এরপর অপ্রকৃতিস্থ মতো নির্দেশহীন ভঙ্গিতে হাত তুলে, রাজার ঐশ্বর্য লুকানো রয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে, তুমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি, চলো আমরা যাই, তাঁবু ওঠাই, দেরি করো না। এই আলভারেজের শেষ কথা। মানে হঠাৎই দেখা যায় আলভারেজ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে শঙ্করকে এটা বুঝিয়ে যায়, এখানে থাকা নিরাপদ নয়, এখান থেকে তাঁবু তুলে তুমি এগিয়ে যাও। বোঝা গেল কি বলছে? এরপর শঙ্কর স্তব্ধ হয়ে যায় এবং শঙ্কর তার যথারীতি হতবাক হয়ে যায়। যে মানুষটা এত সাহসী, এত পথপ্রদর্শক, তাকে সমস্ত কিছু শিখিয়ে, দিক নির্ণয় করিয়ে বা একটা কি বলবো, পাহাড়ে হীরার খোঁজে তাকে নিয়ে যাচ্ছিল, সে হঠাৎ চলে গেলে শঙ্কর দিশাহারা হয়ে যায়, কি করবে কি বুঝে উঠতে পারে না। কিন্তু শঙ্কর এতটাই তার প্রতি ভালোবাসা সম্মান ছিল যে তার মৃতদেহ ওইভাবে না রেখে সে তাকে তুলে নিয়ে গিয়ে তাঁবুর পাশে আগুন জেলে সেখানে সে সারা রাত কাটায় এবং পরের দিন তাকে সমাধিস্থ করে একটা গাছের ডাল দিয়ে একটা ক্রস করে তাকে সেখানে পুঁতে দিয়ে এবং তার দেহটা ওই সমাধিস্থ অবস্থায় রেখে সে এগিয়ে যায়। এটাই বলে। কিন্তু এইসব চেয়েও শঙ্করের মনে হচ্ছে যে আলভারেজ মারা গেল শেষকালে এই অজ্ঞাত জানোয়ারটার হাতেই, ঠিক জিম কার্টারের মতোই। জিম কার্টার এইভাবে মরেছিল আমরা জানি। তো এইভাবে যখন মারা যায় তখন সে এইভাবে তাকে সমাধিস্থ করে এগিয়ে যায়। এবার আমরা দেখতে পাবো ভয় বিপদ মানুষকে সাহসী করে। মানে ধীরে ধীরে এই বিপদ ভয় দেখতে দেখতে শঙ্কর আর সাহসী হয়ে ওঠে এবং সে জঙ্গলে এগিয়ে যেতে থাকে তার মৃতদেহ সমাধিস্থ করে। শেষ পরীক্ষায় আলভারেজের সসম্মানে উত্তীর্ণ হয় এবং তখন তার আলভারেজের প্রতি আরও সম্মান, আরও ভক্তি জেগে ওঠে। সে প্রথমে ভেবেছিল এই কোনো ভবঘুরে লোক, কিন্তু তার সাহসিকতার পরিচয়, তার জ্ঞান, তার দিক নির্ণয়ের ক্ষমতা দেখে সে তার প্রতি বিশ্বাস জন্মায় এবং সত্যি সে একজন ভবঘুরে, সে একজন
মানুষ বিপদকে ভয় পায়, সে বিপদের সাথে থাকতে ভালোবাসে, সে কোনো রত্নের মধ্যে নয়। এখানে একটা কথা বলা হয়েছে যে কোনো পাহাড়ের রত্ন ভাণ্ডার তাকে কখনো আগলে রাখতে পারবে না। সে হচ্ছে ভবঘুরে বিপদের সম্মুখীন হতে ভালোবাসে, সে পাহাড় খুঁজে পাহাড় ঘুরে বেড়াতে, সমস্ত বিপদকে কাটিয়ে এগিয়ে যেতে ভালোবাসে। এরকমই সৎ সাহসী ব্যক্তি ছিল আলভারেজ। এই বলে এই তোমাদের পরিচ্ছেদটা শেষ করা হচ্ছে। এটা হচ্ছে নবম পরিচ্ছেদ হয়ে গেল। এখানেও শব্দার্থ দেওয়া আছে, এগুলো ভালো করে পড়বে। অপ্রকৃতিস্থেয় মানে হচ্ছে অস্বাভাবিকতায়, অটলতা মানে শপথ বহল রাখা, অটলতা মানে অটলভাবে ধরে রাখা, কোনো শপথে থাকা, ঠিক আছে, শপথ ধরে রাখা। আচ্ছা, এরপর আমরা অষ্টম হলো নবম, এটা সম্বন্ধে নবম ছিল। এরপর আমরা দশম পরিচ্ছেদ পড়ব, এটা আমি অন্য ভিডিওতে আবার বলবো, ঠিক আছে। আজকে আমাদের এই পর্যন্তই থাক, ভালো করে বাড়িতে পড়ো, কোনো জায়গায় অসুবিধা হলে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। রিডিং করো বাড়িতে ভালো করে, ঠিক আছে। আর এর পেছনে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো করার চেষ্টা করো, কেমন? ওকে, এখানেই শেষ করলাম।